কিছুদিন আগে আমি আর বিতোষক বেরিয়ে পড়েছিলাম একটা শর্ট ট্রিপ করার জন্য। 3 নাইটস অ্যান্ড 4 ডেজ গেছিলাম মন্দারমণি আর দীঘা। আমরা গেছিলাম নিজেদের গাড়িটা নিয়েই। মন্দারমণি যাওয়ার জন্য বেস্ট অপশন কিন্তু নিজেদের গাড়ি বা ভাড়া করা গাড়ি যাই হোক, তাতে অনেক সুবিধা হয়। তো আমরা নিজেদের গাড়িতে যেহেতু বেরিয়েছিলাম সেই জন্য ইট ওয়াজ গোয়িং টু বি আ লং লং রোড ট্রিপ। আমি পার্সোনালি লং রোড ট্রিপস ভীষণ ভালোবাসি, আমার খুব ভালো লাগে। এই টোটাল রোড জার্নিটা আমার মধ্যে একটা আলাদাই আনন্দ এনে দেয়। আর এমনিতেও বেড়াতে যাওয়ার সময়ের যে আনন্দ সেটা কিন্তু আলাদাই। মাঝ রাস্তায় কোলাঘাটে আমরা দাঁড়িয়েছিলাম কেএফসিতে ব্রেকফাস্ট করার জন্য। এখন তোমরা ভাবতে পারো সকাল সকাল ব্রেকফাস্ট করার জন্য কেএফসি, আসলে আর কোনো অপশন ছিল না। যে টাইমটাতে আমরা গেছি সেই টাইমে এই জায়গাগুলোতে এত ভিড় এত রাশ ছিল যে কোলাঘাটে কোনো রেস্টুরেন্টে আমরা খাবার জায়গাই পাইনি, শুধু কেএফসিটাই একটু খালি ছিল। সেটাও আমরা থাকতে থাকতে ব্রেকফাস্ট করতে করতেই পুরো ভরে গেছিলো। এনিওয়েজ, ব্রেকফাস্ট করে আমরা আবার বেরিয়ে পড়লাম আর পৌঁছে গেলাম মন্দারমণি। এটা আমাদের হোটেল। আমরা ছিলাম এলিট বিচ রিসর্ট বলে এই রিসর্টটাতে। রুমটা ভীষণই সুন্দর ছিল, আমার পার্সোনালি খুব পছন্দ হয়েছে। আমার একটু হোটেলের ফ্যাসিনেশন আছে অনেস্টলি, একটু ভালো হোটেল আর স্পেশালি বাথরুম ভেরি ইম্পর্টেন্ট। তো সেই সব অপশানসই আমার এখানে ফুলফিল হয়েছে, আমার যা যা ক্রাইটেরিয়া ছিল। হোটেল সিলেকশনটা আমরা দুজনে মিলে একসাথেই করেছিলাম, তো আমাদের দুজনেরই পছন্দ হয়েছে খুবভাবে। আর সবথেকে বেস্ট পার্ট ছিল যে সামনে একটা ভালো চওড়া ব্যালকনি রয়েছে। আমরা গ্রাউন্ড ফ্লোরে ছিলাম, সামনেই ছিল হচ্ছে এই লনটা। এই রিসর্টে কিন্তু পার্কিংয়েরও ব্যবস্থা আছে, তো গাড়ি রাখতে কোনো প্রবলেম হয়নি। সামনেই রুমের ছিল হচ্ছে সুইমিং পুল, আর সেটা পার করেই ওই যে দূরে সমুদ্র। এই রিসর্টে তোমরা যদি ড্রাইভার নিয়ে আসো, যেমন আমরা নিয়ে গেছিলাম, তাহলে ড্রাইভারদের থাকার জন্য ডরমেটারি রুমস অ্যাভেলেবল রয়েছে, কিন্তু সেটার চার্জ এক্সট্রা 500 রুপিস করে তোমাদের পড়বে। রিসর্টে পৌঁছে আমি আর বিতোষক গেলাম একটুখানি সমুদ্রের পাড়ে, অবভিয়াসলি যেটার জন্য এখানে এসছি। অ্যান্ড ট্রাস্ট মি, আই ওয়াজ অ্যাবসলিউটলি লাভিং ইট। এত সুন্দর লাগছিল। ভিড় ছিল কিন্তু খুব একটা গাদাগাদি ভিড় কিন্তু মন্দারমণিতে আমরা পাইনি। প্রথমেই চলে গেলাম সমুদ্রে পা ডুবোতে। আমার তো ইচ্ছা ছিল বিকেলেই একবার স্নান করে ফেলি, কিন্তু বিতোষক আমাকে বারণ করলো, বলল আগামীকাল আমরা একদম প্রাণ ভরে স্নান করব। তাই বিকেলবেলা আমরা শুধু গেছিলাম একটুখানি পা ডুবাতে। কিন্তু এত ঢেউ আর সেই রকম জলের টান যে শুধু পা ডুবাতে গিয়ে হাঁটু অবধি ডুবে গেছিল। কিন্তু আমাদের রিসর্টটা যেহেতু সমুদ্রের উপরেই ছিল, তাই সেটা আমাদের একটা অ্যাডভান্টেজ। তাই হাঁটু অবধি ভেজাই কিংবা পুরো স্নানই করে নিই। সমুদ্র থেকে রিসর্টে ফেরার জন্য খুব বেশি কিন্তু মেহনত করতে হয়নি, কারণ বিচের সামনেই আমাদের রিসর্ট। বিকেলবেলা বিচে হাঁটাহাঁটি করার পর সন্ধেবেলা রিসর্ট থেকেই এনজয় করলাম রাত্রিরের সমুদ্র। রাতের সমুদ্র কিন্তু অন্যরকম সুন্দর। আর তার সঙ্গে সেদিন হালকা কালবৈশাখী ঝড় হচ্ছিল, আর তার সঙ্গে ঝিরঝির করে বৃষ্টি পড়ছিল। রাতে এইসব লাইটিংসগুলোর সঙ্গে আমাদের রিসর্টের অ্যাম্বিয়েন্সটা কিন্তু আরও সুন্দর হয়ে গেছিলো। আমরা সমুদ্র থেকে ফিরে এসে পুলে অনেকক্ষণ দুজনে মিলে এনজয় করার পর ওই রেলিংয়ের ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে সমুদ্র এনজয় করলাম। আমরা এই বাংলোগুলোয় ছিলাম। এই রিসর্টে রুমসে দুটো অপশান আছে, একটা সিম্পল হোটেল রুম আর আরেকটা হলো এই লাক্সারি ভিলা, যেগুলো আমরা বুক করেছিলাম। এনিওয়েজ, রাতে এই ঝড় বৃষ্টির মধ্যে খুব সুন্দর এনজয় করার পর শুয়ে পড়ি। আর তারপরের দিন গেছিলাম সানরাইজ দেখতে। আমি আগে গেছিলাম। সেদিনকে ভোর 5:30টায় সানরাইজ হওয়ার কথা। আমার যাওয়ার একটু পরে বিতোষকা আমাকে জয়েন করে। ভোরবেলায় সমুদ্র কী যে সুন্দর লাগছিল তা সামনে থেকে না দেখলে বলে বোঝানো যায় না। আমি ভিডিওতে যতটা পসিবল ক্যাপচার করার চেষ্টা তো করেছি, কিন্তু জানি না কতটা জাস্টিস হয়েছে। আমরা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রচুর ছবি তুললাম, আর তাছাড়া নিজেরা প্রাণ ভরে সানরাইজ এনজয় করেছি। যদিও পুরোপুরি স্যাটিসফাইড হয়েছি বলতে পারি না, কারণ সেদিনকে একটু মেঘলা ছিল। আগের দিনই যেহেতু কালবৈশাখীর ঝড় বৃষ্টি হয়েছিল, তাই ভোরবেলা আকাশে ভালো মেঘ ছিল, তাই সানরাইজটা হলেও ঠিক পরিষ্কারভাবে সানরাইজটা দেখা যাচ্ছিল না। তবু ওখানেই দাঁড়িয়েছিলাম। পায়ে যখন সমুদ্রের জলটা এসে লাগছিল,
কী যে ভালো লাগছিল, ভোরবেলা একদম পুরো রিফ্রেশড হয়ে গেলাম। বালি থেকে এই ঝিনুকটা আমি কুড়িয়েছিলাম, যেটা আবার বিতোষক সমুদ্রেই ফিরিয়ে দিল। তারপর আরও অনেকক্ষণ ওখানে দাঁড়িয়ে থেকে এই অসাধারণ সানরাইজটা এনজয় করে আমরা রিসর্টে ফিরলাম। আর ওই দিনটা এইভাবেই কাটালাম। সমুদ্রে 3 ঘন্টা ধরে স্নান করেছি, আর তারপরে পুল। এইভাবে এই দিনটা কাটলো। পরের দিন আমরা মন্দারমণি থেকে বেরিয়ে গেলাম। আর দেখো, পুরো ট্যান হয়ে গেছে আমার। এটা আমাদের ডে 3। ব্যাগ প্যাক করে সকালবেলা কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট করে রিসর্ট থেকে আমরা বেরিয়ে গেলাম দীঘা যাওয়ার জন্য। কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টে খুব একটা অপশন কিন্তু এখানে ছিল না, এটা বলতেই হবে। যেতে যেতে মাঝ রাস্তায় তাজপুর বিচে আমরা একটুখানি দাঁড়িয়েছিলাম। ওখানে সমুদ্রের ঢেউ খুব, কিন্তু সমুদ্রের কাছে যাওয়ার উপায় নেই, পুরো বোল্ডারে বন্ধ করা। কিন্তু যাওয়ার যে রাস্তাটা সেটা দারুণ। গাড়ি যাচ্ছে আর তার পাশ দিয়ে এই রকম সমুদ্রের ঢেউ, আমার যে কী ভালো লাগে। ভীষণ সুন্দর একটা লম্বা জার্নি। লম্বা যদিও, কিন্তু খুব একটা সময় লাগলো না। মন্দারমণি থেকে দীঘা যেতে সময় লাগলো 1 ঘন্টা আমাদের নিজেদের গাড়িতে। তবে তোমরা চাইলে ওখান থেকে টোটো, অটো এসবও বুক করতে পারো। আমরা পৌঁছে গেলাম দীঘা, কিন্তু এই রোড জার্নিটাও কিন্তু ভীষণ সুন্দর ছিল। সমুদ্রের আশেপাশের রাস্তাগুলোই একটু অন্যরকম হয়। আমরা পৌঁছে গেলাম দীঘা। আমরা ছিলাম নিউ দীঘাতে। পৌঁছেই আমরা চলে গেছিলাম বিচে স্নান করতে। কিন্তু অবস্থাটা জাস্ট দেখো। প্রথমত পুরো বোল্ডার দেওয়া, আর সেকেন্ডলি পুরো যেন মেলা বসেছে। লোকজন গিজগিজ করছিল দীঘাতে। আমরা এখানে যদিও ভেবে এসেছিলাম স্নান করব, কিন্তু এত বোল্ডার দেখে আর এত ভিড় দেখে আমাদের আর স্নান করতে ইচ্ছা করছিল না। তাই আমরা বেশ অনেকক্ষণ জলে এইভাবে পা ডুবিয়ে দাঁড়িয়ে থেকে হাঁটু অবধি ভিজিয়ে হোটেলে ফিরে গেছিলাম। আর সেরকম রোদও ছিল। তারপর হোটেলে গিয়ে লাঞ্চ করে একটু রেস্ট নিয়ে আমরা চলে গেছিলাম জগন্নাথ মন্দির দেখতে। তখনও যদিও ওখানকার জগন্নাথ ধাম ওপেন হয়নি, তাই আমরা অনেকটা দূর থেকেই দেখলাম। আর এইভাবেই আমাদের এই ছোট্ট ট্রিপটা এন্ড হলো। তারপর আমরা হোটেল ছেড়ে বেরিয়ে গেলাম কলকাতার উদ্দেশ্যে। এই ছিল আমাদের 3 nights 4 days-এর একটা মিনি মন্দারমণি আর দীঘা ট্রিপ। পুরো ভিডিওগুলো আমার ইউটিউব চ্যানেলে আছে, সাবস্ক্রাইব না করে থাকলে করে নিও। আর এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করো। টিল দেন, টাটা।